নুসরাত হত্যায় ১৩ নয়, জড়িত ছিল ১৫ জন। ডিজিটাল নিরাপত্তা আইনে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত শুরু। একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পুলিশ হেডকোয়ার্টার করে দিয়েছে, তারা এটি দেখবে এবং এইটাই দেখবে যে ওখানে লোকাল পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা। আগুন দেওয়ার ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা পরিকল্পিত। যারা আত্মহত্যা বলে এটাকে প্রচার করেছিল তারাও এই কিলিং মিশনের সাথে জড়িত কিনা এটা তদন্তের আমরা দাবি জানাচ্ছি। আমি মনে করি এটা মোটা অঙ্কের অর্থ ব্যবহার হয়েছে। এটা পূর্ব পরিকল্পিতভাবে স্ট্র্যাটেজিগুলো সাজা রাখছে দেওয়ার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পবিত্র শবে বরাত পালন করা হবে ২১শে এপ্রিলেই। শাবান মাসের চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে প্রধানমন্ত্রী বললেন, নার্সিংয়ে আগ্রহী করতে প্রয়োজনে আইন সংশোধন। প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম জিয়া, জানালেন মির্জা ফখরুল। বললেন, দলের চেয়ারপারসনের বিদেশে যাওয়া নিয়ে প্রকাশিত খবর ভিত্তিহীন। সারা দেশে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি। মালিকপক্ষ লঞ্চ চালু রাখার ঘোষণা দিলেও মানছেন না শ্রমিকরা, যাত্রী দুর্ভোগ। এবং বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞদের। সুযোগ পেলেন সৈকত, সাইফুদ্দিন ও রাহি, নেই তাসকিন, ইমরুল। নুসরাত রাফি হত্যার ঘটনায় ১৩ নয়, জড়িত ছিল ১৫ জন। মামলার ২ আসামি নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীমের জবানবন্দিতে নতুন দুজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন পিবিআই প্রধান। তদন্ত শুরু হয়েছে সোনাগাজীর তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেমের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলারও। এদিকে মানবাধিকার কমিশন বলছে, স্থানীয় পুলিশ তৎপর হলে নুসরাত হত্যার ঘটনা ঘটত না। দাবি জানানো হয় দ্রুত বিচার শেষ করারও। খান মোহাম্মদ রুবেলের রিপোর্ট। নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, নুসরাত হত্যার আগে বৈঠক হয়েছে ২ দফা। প্রথমটি নুসরাতকে আগুনে পোড়ানোর বিষয়ে এবং দ্বিতীয়টি সিরাজউদ্দৌলার মুক্তির জন্য। মামলার তদন্তকারী সংস্থা পিবিআই সূত্রে এসব তথ্য জানা যায়। বৈঠকে অংশ নেয় নুরুদ্দিন, শামীম, জাবেদ, জুবায়ের ও কাদের। বৈঠকে সিদ্ধান্ত হয় হামলাকারীদের জন্য বোরকা আনবে মনি, আর নুসরাতকে ছাদে ডেকে নিয়ে যাবে পপি। পিবিআই জানায়, কেরোসিন ঢেলে নুসরাতের গায়ে আগুন দেয় শামীম, জাবেদ, জুবায়ের, কাদের, মনি এবং পপি। জবানবন্দিটি হলো যারা নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীম দিয়েছে, তারা তাদের দোষ স্বীকার করেছে এবং এই সময় তারা তাদের কে সহযোগী ছিলেন এরকম কিছু তারা বলছেন। এই বক্তব্যটির তার অংশ বাদ দিয়ে বাকি যে অংশগুলো আছে সেইগুলির পক্ষে যেসব জিনিসপত্র জোগাড় করা যায় সেটি প্রমাণ করা। যতটুকু পারবো আমরা সেটুকু চেষ্টা করব। পিবিআই প্রধান জানান, সম্পূর্ণ নিরপেক্ষভাবে চলছে এই মামলার তদন্ত। সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় পুলিশের গাফিলতির বিষয়টি তদন্ত করছে পুলিশ সদর দফতর। কে কি করলো না করলো এইটার জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পুলিশ হেডকোয়ার্টার করে দিয়েছে, তারা এটি দেখবে এবং এইটাই দেখবে যে ওখানে লোকাল পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা। এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, ঘটনার পর নুসরাত নারী নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করতে চাইলেও পুলিশ ৫৪ ধারায় মামলা নেয়। এই বিষয়টিও তদন্তে আসা উচিত। তাদেরকে যদি আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারের আয়ত্তায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে না পারি, আমাদের সমাজ থেকে আমরা এই জাতীয় দুষ্কর্ম, এই জাতীয় মানবাধিকার লঙ্ঘন, এই জাতীয় হত্যাকাণ্ড, এই জাতীয় নারী নির্যাতন এর হাত থেকে আমরা রক্ষা পাবো না। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ফেনী, খুলনা, বাগেরহাট, নওগাঁ, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবারও মানববন্ধন হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাত রাফির শরীরে আগুন দেওয়ার পরপরই ঘটনাটি আত্মহত্যা বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। এই অপপ্রচারটি ছিল কিলিং মিশনেরই অংশ, এমন অভিযোগ নুসরাতের পরিবার সহ সোনাগাজীবাসীর। তবে ফেসবুকে সমালোচিত পোস্টদাতা স্থানীয় সংবাদকর্মীর দাবি, সাবেক ওসির কথায় তিনি ঘটনাটি আত্মহত্যা বলে স্ট্যাটাস দিয়েছেন। এছাড়া হত্যায় জড়িত অন্য অভিযুক্ত মনিকে পিবিআই গ্রেফতার করেছে বলে দাবি করেছে অভিযুক্তের পরিবার। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট।
6 এপ্রিল সকাল 10:15টার দিকে ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতের শরীরে আগুন দেয়া হয়। এই ঘটনার 1 ঘন্টার মধ্যেই সোনাগাজী উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন রিপনের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। তাতে বলা হয়, মাদ্রাসার ছাদে উঠে শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায় নুসরাত। এই পোস্টটি খুব অল্প সময়ের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ঘটনা নিয়ে তৈরি করা হয় বিভ্রান্তি। রোববার নুসরাত হত্যা মামলার আসামি নুরুদ্দিন ও সাদাত হোসেন শামীমের আদালতের স্বীকারোক্তির পর নিশ্চিত হয় পরিকল্পিতভাবেই এটা করা হয়। আমি মনে করি এটা মোটা অঙ্কের অর্থ ব্যবহার হয়েছে, কারণ একটা মার্ডার আত্মহত্যা হিসেবে পরিচালনা করার জন্য জ্যামত্যাম টাকা এখানে খরচ হয় না। 100% সত্যি বলতেছে, আসলে এটা পূর্ব পরিকল্পিতভাবে স্ট্যাটাসগুলো সাজা রাখছে দেওয়ার জন্য। যারা আত্মহত্যা বলে এটাকে প্রচার করেছিল তারাও এই কিলিং মিশনের সাথে জড়িত কিনা এটা তদন্তের আমরা দাবি জানাচ্ছি। ক্যামেরার সামনে আসতে না চাইলেও মোবাইল ফোনে স্ট্যাটাস দাতা সেই স্থানীয় সংবাদকর্মী জানান, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের অনুরোধেই আত্মহত্যার স্ট্যাটাস দেন। আমি মজার ফোন দিয়েছিলাম, বিষয়টা কি আমরা ঘটনা শুনতেছি, রাতি অগ্নিদগ্ধ হয়েছে। আসলে ঘটনা উনি বলছে আমি পুলিশের টিম পাঠাইছি, যতটুকু খবর পাচ্ছি হয়তো মেয়েটা আত্মহত্যার চেষ্টা করতে পারে, এই কারণে আমি স্ট্যাটাসটা দিয়েছি। এদিকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান জানান, তদন্তে পরোক্ষদেরও আমলে নেওয়া হবে। আরও কিছু যারা নুরুদ্দিন গেট পাহারা দিয়েছে এবং আমরা সেদিনই বলেছিলাম আরও কিছু লোকজন বাইরে ছিল, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করছি। আরও কিছু লোক আছে, আমরা এগুলোর নাম না বলে আমরা এগুলো আইডেন্টিফাই করি। অসৎ উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা আমলে নিয়েছেন আদালত। আর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে আগামী 21শে এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে পবিত্র এই বিষয়ে অনাকাঙ্ক্ষিত কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন আলেমরা। জাতীয় চাঁদ দেখা কমিটির 6 এপ্রিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 21 এপ্রিল পালন করা হবে পবিত্র শবে বরাত। পরে খাগড়াছড়ি জেলায় শাবান মাসের চাঁদ দেখা গেছে এমন একটি তথ্য জানার পর তা যাচাই করে দেখতে 11 সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। 13 এপ্রিল গঠিত ওই কমিটিকে 17 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। পেশ করেছেন। একদিন আগেই মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর হাতে আসে এই কমিটির সিদ্ধান্ত। কমিটি জানায় 2 দফা আহ্বান জানানো হলেও ভিন্নমত জানানো ব্যক্তিরা কমিটির বৈঠকে সাক্ষ্য দিতে আসেননি। এমনকি তাদের নিয়ে আসতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমামকে পাঠানো হলেও সাড়া দেননি তারা, উল্টো জানিয়েছেন অপ্রাসঙ্গিক কিছু শর্ত। এই অবস্থায় সব দিক বিবেচনা করে আগের সিদ্ধান্তে অটল থাকে কমিটি। যেহেতু সাক্ষীগণ সাব কমিটির বারবার অনুরোধের পরও সাক্ষ্য প্রদানের জন্য সবাই উপস্থিত হননি এবং সাক্ষ্য প্রদানের জন্য এমন কিছু শর্ত জুড়ে দিয়েছেন যেভাবে সাক্ষ্য গ্রহণে শরীয়তে কোনো ভিত্তি নেই, সেই মোতাবেক আগামী 21/4/2019 খ্রিস্টাব্দে দিবাগত রাত্রে সারা দেশে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে এই বিষয়ে বাড়তি কোনো বিতর্ক সৃষ্টি না করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন আলেমরা। এই বিষয়ে যাতে আমরা ব্যক্তিগত বা কোনো রকম মতদ্বৈত বা আমরা মতান্তরে জড়িয়ে না যাই, সে বিষয়ে সবাই আমরা সচেতন থাকব। গত 6 এপ্রিল চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত বহাল রাখার পাশাপাশি জানানো হয় গত 8 এপ্রিল শুরু হয়েছে শাবান মাস। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন সিলগালা, গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ভাঙতে সময় লাগবে জানালো রাজউক। রাজধানী কেন্দ্রিক নয়, সারা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার উদ্যোগ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যত্রতত্র মেডিকেল কলেজ গড়ে তুললে অনুমোদন দেবে না সরকার। সকালে প্রথম জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কর্মপরিবেশের সীমাবদ্ধতা দূর করা হচ্ছে। মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়টি গেল 1 দশক আগে অবহেলিত থাকলেও বিজ্ঞানের প্রসার আর রাষ্ট্রের পরিকল্পনায় তা আজ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে।
স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে জনগণকে সচেতন ও উৎসাহিত করতে দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো জাতীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি সপ্তাহ 2019। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের হাতে গাড়ির চাবি হস্তান্তরের পাশাপাশি অ্যাম্বুলেন্স বিতরণ করেন শেখ হাসিনা। যতটুকু প্রয়োজন সেটা প্রধানমন্ত্রী বলেন, দেশে বিশেষায়িত নার্সের প্রয়োজন রয়েছে, তাই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার। নার্সিং এ কেউ যদি আসতে চায় তাকে সায়েন্স স্টুডেন্ট হতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি যে এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না। সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে এবং যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন নার্সিংয়ে সবাই আসতে পারবে। এটার ব্যাপারে যদি কোনো আইন বা নীতিমালা বা কোনো কিছু শিথিল করে করতে হয় সেটা আমরা করে দেব। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেবে না সরকার। মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রেও শিক্ষার মানটা কতটুকু হবে সেটা বিবেচনা করেই করা হবে। আমাদের অবশ্য কিছু কিছু অভ্যাস আছে, একটা যখন শুরু হয় তখন সবাই সেটা করতে চায়, সেভাবে যত্রতত্র করতে দেওয়া যাবে না। মানসম্মত হতে হবে শিক্ষাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতের নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সরকার প্রধান বলেন, এমডিজির মতো এসডিজির লক্ষ্যমাত্রাও অর্জন করবে বাংলাদেশ। সেই ট্রেনিং এর ব্যবস্থা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম খালেদা জিয়া। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি পত্রিকা বেগম জিয়ার বিদেশ যাওয়ার দিনক্ষণ উল্লেখ করে যে প্রতিবেদন করেছে তা পুরোপুরি ভিত্তিহীন। এমন সংবাদ পরিবেশন থেকে গণমাধ্যমকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে চিকিৎসার জন্য যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। নববর্ষের দিন 26শে মার্চ, 16 ডিসেম্বর ঈদের দিন দেখা করার একটা সুযোগ আছে, আমরা সেই সুযোগটা নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এখানে নতুন কোনো কিছু আবিষ্কার করার কিছু নেই। কোনো একটা ইংরেজি দৈনিকে আজকে একটা নাম, আপনার তারিখ, সময় দিয়ে দেওয়া হচ্ছে কবে যাচ্ছেন তিনি, কোন দেশে যাচ্ছেন। ইটস ভেরি আনফেয়ার বলে আমার কাছে মনে হয়। অনুরোধ করবো এই ধরনের ইয়েলো সাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য, নাহলে জনগণ বিভ্রান্ত হয়। রাত 11টার সময় আরও থাকছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয় চিত্রনায়ক ফেরদৌসের ভিসা বাতিল, দেশে ফেরার নির্দেশ। নৌপরিবহন ধর্মঘটের কারণে দক্ষিণাঞ্চলমুখী মানুষকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। শ্রমিকদের 11 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রমিকরা। তবে শ্রমিকদের দাবি মানতে নারাজ মালিকপক্ষ। সমাধানে শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে শ্রম অধিদপ্তরে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে দফায় দফায় বৈঠক চলছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল। প্রতিদিন এই লঞ্চ টার্মিনাল থেকে 2 শতাধিক লঞ্চ ছেড়ে গেলেও আজকের চিত্র একেবারেই ভিন্ন। যাত্রীদের ভিড় থাকলেও মাত্র 11টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, হুলারহাটের রুটে লঞ্চ না পেয়ে অনেক নারী ও শিশুকে টার্মিনালে দুর্ভোগে পড়তে হয়। ধর্মঘটের জন্য এই মাত্রাপুর লঞ্চই নেই। এখন এই বাচ্চা দূরে লোক কেমনে যাবো আমি? চাঁদপুর গ্রামে যারা যাচ্ছে এদের ভোগান্তিটাই বেশি। গলা চিপে আসার জন্য আসছি, আজকে লঞ্চ পাইতেছি না। শ্রমিকরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত নৌ পরিবহনে ধর্মঘট অব্যাহত থাকবে। 2016 সালে যে এগ্রিমেন্ট করলো, তাহলে দীর্ঘ সময় এই যে শ্রমিকদেরকে যে পূর্ণ গেজেট অনুসারে বেতন দিও না, তাহলে এই যে শ্রমিকদেরকে ঠকালো, তার প্রেক্ষিতে মালিকরা কি কোনো কৈফিয়ত আপনাদেরকে দিয়েছে বা দেশের কাছে দিয়েছে? এই মুহূর্তে যদি বলে যে আপনাদের দাবি মেনে নেওয়া হলো, এখনই সংগঠন নির্দেশ দেওয়া মাত্রই সমস্ত জাহাজ ভিড়ে যাবে, সমস্ত মাস্টার ড্রাইভার কাজে চলে যাবে।
এদিকে মালিকরা বলছেন শ্রমিকদের একটি পক্ষের কারণেই এই ধর্মঘট। 2016 সালের গেজেটের পর বেতন ভাতার বিষয়ে বর্তমানে তাদের দাবির কোনো সুযোগ নেই। এটা জাস্ট সিম্পল একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, কারণ 5 বছরের জন্য তো 2016 সালের জুলাইতে, 1 জুলাইতে তাদের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে, 21 সালের জুলাই পর্যন্ত বলবৎ আছে। অতএব এই ধর্মঘটটা এটা সম্পূর্ণ বেআইনি। সোমবার রাত 12টা থেকে নৌপথে চাঁদাবাজি বন্ধ, বেতন স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের 11 দফা দাবিতে নৌপথে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে শুরু হলো হাতিরঝিলের 20 ফোড়া বিজিএমইএ ভবন অপসারণ পর্ব। সন্ধ্যা 7টার পর ভবনের প্রতিটি ফ্লোর ও মূল ফটক সিলগালা করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর মাধ্যমে 15 তলা ভবনটি ভাঙার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে দাবি করছে রাজুক। পুরো ভবন ভাঙতে ডিনামাইট সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার কারণে বেশ কিছুদিন সময় লাগতে পারে বলেও জানিয়েছেন রাজুক কর্মকর্তারা। শুভ খানের রিপোর্ট। পোশাক শিল্পের স্বার্থ বিবেচনায় হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙতে কয়েক দফায় সময়সীমা বাড়িয়ে দেন উচ্চ আদালত। সবশেষ গেল বছর মুচলেকা দিয়ে 1 বছর সময় বাড়িয়ে নেয় বিজিএমইএ কর্তৃপক্ষ, যা শেষ হয় গেল 12 এপ্রিল। এর 4 দিন পর মঙ্গলবার সকালে ভবন ভাঙার কাজে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি নিয়ে বিজিএমইএ ভবনে হাজির হন রাজুক কর্মকর্তারা। ভবনে থাকা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন, কিন্তু তাদের সময়ক্ষেপণের কারণে 3 দফায় সময় বাড়িয়ে বিকেল 5টা পর্যন্ত মালামাল সরানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে মালামাল না সরালেও ভবনটি সিলগালা করে দেওয়ার হুঁশিয়ারি দেয় রাজুক। কাজ করার জন্য তো সময় লাগবে কিছুদিন, টেকনিক্যাল বিষয় আছে, এখানে ম্যানেজমেন্টের বিষয় আছে, তবে আমরা কাজ শুরু করেছি এবং দ্রুত শেষ করব। এদিকে বিকেল 5টার পর আরেক দফা সময় বাড়ানো হয় ভবন সিলগালা করার জন্য। পরে সন্ধ্যা 7টার মধ্যে বেশিরভাগ মালামাল সরিয়ে নেয় প্রতিষ্ঠানগুলো। এরপরই পুরো ভবনের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যে সমস্ত মালামাল আছে তারা রাজুক কর্তৃপক্ষের কাছে আবেদন করবে। যদি কর্তৃপক্ষ এটা বিবেচনা করে তাদেরকে একটা সুবিধাজনক সময় দেওয়া হতে পারে, তারা সেটা নিয়ে যাবে। কিন্তু ভবনটা আজকে সম্পূর্ণরূপে সিলগালা করা হয়েছে এবং এখানে পরবর্তীতে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। রাজুক বলছে ভবন ভাঙতে নানা ধরনের যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারে গ্যাস বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হতে পারে বলেই এসব সংযোগ এখনও বিচ্ছিন্ন করা হয়নি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 2 দিন ছুটি থাকলেও সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না কয়েকদিন, স্থবির হয়ে পড়ে দাপ্তরিক কাজকর্ম। এমন আক্ষেপ করে প্রথা বদলানোর জন্য সতর্কবার্তা দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিকেলে আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে তাঁত শুমারি 2018-র প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সরকারি কাজের ব্যয় কমানোর নির্দেশও দেন পরিকল্পনা মন্ত্রী। সরকারের অনেক জায়গায় আমি নিজে লক্ষ্য করি আমরা অপচয় করি। উই শুড রিডিউস কস্ট, বাট উই মাস্ট ইনকার অল নেসেসারি কস্ট। যা লাগবে ব্যয় করবো, কিন্তু ও হয়তো ব্যয় করবো না। একটা ছুটি আসে 2 দিনের, 9 দিনের জন্য আমরা অবশ হয়ে যাই জাতি হিসাবে। ডেঞ্জারাস ট্রেন্ড। 1 দিনের ছুটি এই মাথায় 3 দিন, ওই মাথায় 3 দিন, সম্পূর্ণ অবশ হয়ে যায় সারা জাতি। এটা কিন্তু আমাদের জন্য মঙ্গলজনক হবে না বোধহয়। কাজের সময় কাজ, আনন্দের সময় আনন্দ, দুটো একটা ব্যালেন্স দরকার। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার 28তম দিনে নাভানা গ্রুপ ও ডোম ইনোর একাধিক স্থাপনা সহ তুরাগ দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সকালে আশুলিয়ার ধর ব্রিজের পর থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। প্রথমে তুরাগ নদ ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে গড়ে তোলা নাভানা গ্রুপের স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় কিছু অংশে অভিযান চালাতে পারেনি বিআইডব্লিউটিএ। আবাসন প্রতিষ্ঠান ডোম ইনোর একটি রেডিমিক্স প্লান্ট উচ্ছেদের পর গুড়িয়ে দেওয়া হয় অবৈধ জায়গায় করা প্রতিষ্ঠানটির 5তলা একটি ভবনও। অভিযানে 28তম দিনে পর্যায়ক্রমে প্রায় 100টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নদীর জায়গা দখল করার জন্য ব্যবহৃত বালু নিলামের মাধ্যমে প্রায় 10 লাখ টাকায় বিক্রি করে দেয় বিআইডব্লিউটিএ। ডোমিনো সহ নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। 6,12,000 টাকায় এই যে বালিটুক নিলাম হয়েছে। রমজানের পূর্বেই এই ঢাকা শহরের চারদিকে যে নদী, বিশেষ করে ঢাকা নদী বন্দরের অধীনে যে 3টি নদী, বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু, এই 3টি নদীর উচ্ছেদ অভিযান আমরা সম্পূর্ণ করার সর্বাত্মক চেষ্টা করব। জীবনের প্রয়োজনে কম বয়সেই নামতে হয় আয় রোজগারের পথে। তবে বই পড়ার অদম্য বাসনা আটকে রাখতে পারেনি। একের পর এক চাকরিও হারিয়েছেন শুধু বই পড়ার পাগলামির কারণে।
আজ তিনি রংপুরে লাখো পাঠক গড়ে তোলার কারিগর। আরিফুল ইসলামের ক্যামেরায় রংপুরের বই পাগল এক ওমর শরীফের গল্প জানাচ্ছেন রতন সরকার। ছেলেবেলায় টিফিনের পয়সা বাঁচিয়ে বই কেনার শখ পরবর্তী জীবনে বজায় থাকেনি। বারবার রোজগারের পথ হারিয়ে শেষে পুরনো বই কিনে পড়া শুরু করেন। একসময় সংগ্রহ কিছুটা বেড়ে গেলে নিজে পড়ার পর সেই বই অন্যদের দিতেন নামমাত্র ভাড়ায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে বই দিতেন জোর করে, কোনো রকম বিনিময় ছাড়া। দীর্ঘদিনের চেনা জানা বই পাগল এই ছেলেটিকে নিজের দোকানের একটি অংশ ছেড়ে দেন রুহুল আমিন। শুরুটা তারপরই। বই পাগল যেটাকে বলা হয়, উনি এখনো বই কেনার পাগল, বই পড়ার পাগল, ভালোই জানে, ইতিহাস সম্পর্কে ভালোই জানে। 10 টাকারও যদি একটা কাস্টমার আসে তা আমি খুব চিন্তা করি বেশি, ওকে 10 টাকা দিয়ে তাও নাও দিতে পারে, আমি বইটা নিয়ে যাক। 10 টাকাতে আমরা অন্য নতুন বই পড়তে পারতেছি, এটা আর কি খুব ভালো লাগে। ওমরের প্রেরণায় একটি দুটি করে প্রায় 40টি দোকান গড়ে ওঠে। নগরীর শহীদ জর্রেজ মার্কেটের পুরোটাই এখন বলতে গেলে পুরনো বইয়ের হাট, যেখানে সুলভে মেলে সব ধরনের বই। এটা ইতিহাসের বই, এটা রাষ্ট্রবিজ্ঞানের বই, এটা ইসলামী বই, এটা ধর্মীয় বই, এগুলো পড়ো। ওনার কাজেই হচ্ছে মানুষকে আর কি বইয়ের সঙ্গে পরিচয় করানো। বই কিনে তারপর আবার ওই বইটা পড়ে আবার ফেরত দিয়ে আরেকটা নেওয়া যাবে, এরকম সিস্টেমে। তো এটা স্টুডেন্টের জন্য অনেক ভালো হয়, হেল্পফুল হয়। টানা 18 বছর প্রত্যক্ষ পরোক্ষভাবে কত পাঠক তৈরি করেছেন তার কোনো হিসেব জানা নেই ওমরের। কয়েক হাজার হবে হয়তো, শেষ আছে বহু পাঠক। প্রতিদিন যদি 10 জন যদি হয় 300, 4000 পাঠক হচ্ছে বছরে। ওমর শরীফদের মতো মানুষের জন্ম হোক সমাজে, কিন্তু শুধু মনে করলে হবে না তো যে ওমর শরীফদের মতো মানুষজন যাতে টিকে থাকতে পারে এই সমাজে, তার ব্যবস্থাটাও কিন্তু সমাজকেই করতে হবে, তার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রকেও করতে হবে। পাঠক সংশ্লিষ্টরা মনে করেন সৃষ্টিশীল সমাজ গড়তে প্রয়োজন এমন অনেক ওমর শরীফের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বড় কোনো চমক ছাড়াই মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ঘোষণা করা হলো বাংলাদেশের 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহি। আর ফিটনেসের কারণে দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের। বিশ্বকাপ স্কোয়াডের বাইরে বাকি 2 ক্রিকেটার নিয়ে আয়ারল্যান্ড সিরিজের জন্য দল দিয়েছেন নির্বাচকরা, যেখানে আছেন নাইম হাসান ও ইয়াসির রাব্বি। কদিন হলে গুঞ্জন 2019 স্বপ্নিল বিশ্বকাপ দল নিয়ে। দল ঘোষণার আগে অনেকটাই ধারণা পাওয়া গিয়েছিল কাদের সৌভাগ্য হচ্ছে আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত দলে। তার আগে সকালে নির্বাচক কমিটির একটা বৈঠক হলো। আভাস পাওয়া গিয়েছিল কিছুটা নাটকীয়তার। বরাবরই তো বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে এমনটাই হয়ে থাকে, কিন্তু এদিন হয়নি। বড় কোনো চমক ছাড়াই ইংল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত দল বলে দিলেন প্রধান নির্বাচক। আছেন পঞ্চপাণ্ডব, সাম্প্রতিক সময়ের বাকিরা, ওয়ানডে দলে একমাত্র নতুন মুখ আবু জাহেদ রাহি, ফিরেছেন মোসাদ্দেক সৈকত। মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জাহিদ চৌধুরী রাহি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, শাব্বির রহমান রোমান, মোসাদ্দেক হোসেন সৈকত। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে তৃতীয় সিরিজ, যেখানে বাড়তি 2 ক্রিকেটার নাইম হাসান ও রাব্বিকে রাখা হলেও বিপিএলে দারুণ পারফর্ম করা তাসকিনের কেন জায়গা হলো না, এমন প্রশ্নের বাণে ভেসেছে বোর্ড কর্তারা। ইমরুলের ব্যাপারেও দিতে হয়েছে অনেক প্রশ্নের উত্তর। তোর ফিটনেস এখনো আপ টু দ্য মার্ক না, তো যেহেতু এখনো সময় আছে, আয়ারল্যান্ড সফরে আমাদের 17 জন যাচ্ছে। এখানে পেস বোলার যদি কোনো কারণে ও যদি এর মধ্যে ফিট হয়ে যায়, কারো দরকার হয় ব্যাকআপ হিসাবে, আমরা সাবস্টিটিউট হিসাবে রাখছি। টিম ম্যানেজমেন্ট একটা কম্বিনেশন চাচ্ছিল রাইট অ্যান্ড লেফট টপ অর্ডারে, ওই বিবেচনা করেই ওকে অফ করে রাখা হয়েছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাত হত্যার ঘটনায় 13 নয় জড়িত ছিল 15 জন, জানালো পিবিআই। আগুন দেওয়ার ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা পরিকল্পিত, অভিযোগ স্থানীয়দের। শবে বরাত পালন করা হবে 21শে এপ্রিলেই। শাবান মাসের চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী।
মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে প্রধানমন্ত্রী বললেন, নার্সিংয়ে আগ্রহী করতে প্রয়োজনে আইন সংশোধন। প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম জিয়া, জানালেন মির্জা ফখরুল। বললেন, দলের চেয়ারপারসনের বিদেশ যাওয়া নিয়ে প্রকাশিত খবর ভিত্তিহীন। এবং বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞদের। সুযোগ পেলেন সৈকত, সাইফুদ্দিন ও রাহি, নেই তাসকিন, ইমরুল। এই ছিল রাত 11টার সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।